এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, রবিবার দুপুর 2টো আর রূপসী এক্সপ্রেস নিয়ে আপনাদের সামনে আমি নম্রতা। আমার সাথে স্টুডিওতে উপস্থিত সোনাস হার্বাল ইন্টারন্যাশনাল বিউটি ক্লিনিকের কর্ণধার সোনা। তিনি একাধারে বিউটি থেরাপিস্ট, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল গ্রুমার। তিনি আজকে আমাদের সাথে রূপসী এক্সপ্রেসে। আমরা তো আমাদের আলোচনার বিষয় এখন যেটা চলছে, গত সপ্তাহ তো আমরা আলোচনায় ছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে পুজোর সাজগোজ। তো এখন যেহেতু সামনে পুজো, তাই পুজোতে কিভাবে সাজবো, কিভাবে নিজে টেক কেয়ার করব, কিভাবে নিজেকে মেনটেন করবো আর কিভাবে ঘুরবো, এটাই হচ্ছে সবার এখন চিন্তাধারা। কিন্তু তার সাথে সাথে স্কিনের কিভাবে কেয়ার করব, এটাও অনেকের মানুষ ভাবছে। অনেক মানুষের মধ্যে কোয়েশ্চেন্স আছে, আমরা যে ডেইলি একটা মেকআপ করা হবে দুবেলা ধরে, তার জন্য তো একটা স্কিন কেয়ারের প্রয়োজন। তো আজকে একটু বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো, কিছু কিছু টিপস জেনে নেবো সোনাদার থেকে। তো সোনাদার প্রথমেই যে প্রশ্নটাতে আমি আসবো সেটা হচ্ছে স্কিন কেয়ার। পুজোর সময় এই 5 দিন আমরা একটা হেভি মেকআপ করব, সারা দুবেলা করে বাইরে বেরোবো, একটা পলিউশনও আমাদের স্কিনকে এফেক্ট করবে। তো সেই জায়গায় স্কিন কেয়ারটা কতটা গুরুত্বপূর্ণ আর কিভাবে নিজের স্কিন কেয়ার করব? বেসিক্যালি সবসময়ের জন্য স্কিন কেয়ারটা একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এই পুজোর সময়টা এটা পুজোর আগের প্রিপারেশনটা একটু বলছি আমি। হ্যাঁ, আর পুজোর মধ্যেটাও আমি বলে দিচ্ছি। পুজোর আগের প্রিপারেশন তো যেমন আমরা এখন ভালো স্যালে গিয়ে ভালো ভালো ফেশিয়ালগুলো করাচ্ছি, তো সেই ভালো ফেশিয়াল, স্কিন লাইটনিং ফেশিয়াল হচ্ছে বা পিলিং ট্রিটমেন্ট করাচ্ছেন, যে যেটাই করাচ্ছেন, গোল্ড ফেশিয়াল করাচ্ছেন, ডায়মন্ড ফেশিয়াল করাচ্ছেন, যে যেটাই করাচ্ছেন, সে ফেশিয়ালটা মেনটেনেন্সের দায়িত্ব কিন্তু একটা থেকে যাচ্ছে। কারণ ফেশিয়ালটা মেনটেনেন্স যদি না করেন তাহলে আপনার যেটা করছেন, ইনভেস্টমেন্টটা করছেন, সেটা পুরোপুরি বেকার হয়ে যাবে। তাই জন্য আমি এখানে বলবো যে ফেশিয়ালটাও মেনটেন হবে, প্লাস এই যে স্কিন কেয়ারটা, এবং উপরে একটা প্রচণ্ড মেকআপ। এবং আমরা সবাই জানি যে এখন আমরা যে লাইটগুলো, ইভেন আমরা ল্যাপটপের সামনে বসলে, কম্পিউটারের সামনে বসলেও যে রেটা বেরোচ্ছে, সেই রেটা কিন্তু আমাদের শুধু সূর্যের আলো যে আমাদের স্কিনকে বার্ন করছে বা আমাদের পিগমেন্ট আসছে বা পিগমেন্টেশন বাড়ছে সেটা নয়, আমাদের কিন্তু এই আলোগুলো ভীষণভাবে ক্ষতিকারক। তো ইভেন পুজোর সময় আমরা দেখেছি প্রচুর হ্যালোজেন জলে, প্রচুর লাইটস, তার সামনে গিয়ে আমরা সেলফি নিই, এবং তারপরে আমরা দেখি যে যখন পুজো চলে যায় একটা অদ্ভুত ধরনের ট্যান পড়ে যায় আমাদের। সেই ট্যানটা কিন্তু সান ট্যান নয়, এটা একটা মানে নানা রকম ওয়ার্মনেস ট্যান, মানে আলো থেকে হচ্ছে, ইউভি রে থেকে হচ্ছে, আলোর মধ্যে থেকেও ইউভি রে যেটা বেরোচ্ছে, সমস্ত কিছু মিলিয়ে একটা স্কিনটা একদম পুরো ট্যান হয়ে যায়। তো এইখানে একটা খুবই প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের করতে হবে, যেটা হচ্ছে স্কিন কেয়ার। স্কিন কেয়ারটা কিভাবে করতে হবে? প্রথমে আমাদের একটা মর্নিং ক্লিনজিং আর টোনিং আর একটা সানস্ক্রিন, এটা মর্নিংয়ের। স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে লক করতে হবে, স্কিনের সান প্রোটেকশনটাকে দিতে হবে, আর একটা ভালো ক্লিন আপ। আমরা যখন সারা রাত্রি ফেস ক্লিন করে ঘুমালেও আমাদের নিজস্ব হরমোনসগুলো, সিভিসিয়াস গ্ল্যান্ড থেকে তেল বেরোচ্ছে, আমাদের সোয়েট বেরোচ্ছে, ইভেন আমরা আমাদের শরীরের মধ্যে আরও যে সমস্ত হরমোনসগুলো কাজ করছে, তার দরুন আমাদের স্কিনের বিভিন্ন আরও অ্যাক্টিভিটিসগুলো বেড়ে যাচ্ছে আমাদের স্কিনের। আমরা যখন ঘুম থেকে সকালবেলায় উঠছি, কারোর স্কিন সকালবেলায় ঘুম থেকে উঠলে ভীষণ ফ্রেশ লাগে, কারোর কিন্তু সেরকমভাবে ফ্রেশ লাগে না, বরঞ্চ ডাল লাগে, আরও অয়েলি লাগে, চিপচিপা লাগে। আবার বেশি এসিতে থাকলে আমাদের ডিহাইড্রেট হয়ে যায়। হ্যাঁ, এবং সকালবেলায় উঠে আমরা সব থেকে ভালো বুঝতে পারি আমাদের কতটা পিগমেন্টেশন এসছে, কতটা হাইপার হচ্ছে স্কিন, কতটা ট্যান হচ্ছে। তো এই ব্যাপারগুলোর জন্য সকালে মর্নিং ক্লেন্সিংটা
খুব দরকার। এবারে এখানে বলে রাখি, যাদের অয়েলি স্কিন তাদের জেল ক্লিনজিং লাগবে, আর যাদের ড্রাই স্কিন তাদের ক্রিম ক্লেন্সার লাগবে, মানে ক্লেন্সিং মিল্ক লাগবে। এই একটা প্রফেশনাল ক্লেন্সিং মিল্ক দিয়ে আপনারা করতে পারেন। হোম রেমেডি যদি চান তাহলে আমি বলবো যে অনেকে অ্যালোভেরা জেলকে ক্লেন্সার হিসেবে ব্যবহার করেন না, অ্যালোভেরা জেল কিন্তু ক্লেন্সার হিসেবে ঠিক না। অ্যালোভেরা জেল হচ্ছে আপনার স্কিনের একটা প্রোটেকশনস দেবে। অ্যালোভেরার মধ্যে প্রচুর ভালো ভালো গুণ আছে, সেই গুণগুলো পেনিট্রেট হলে আপনার স্কিনটা হেলদি হবে। কিন্তু অনেকেই বলে সকালবেলায় উঠে র অ্যালোভেরা লাগাচ্ছি আমি মুখে ক্লিন করার জন্য, কিন্তু অ্যালোভেরা ক্লিন করার জন্য নয়, এটা মাথায় রাখবেন। যদি কোনো ক্লেন্সারের মধ্যে অ্যালোভেরা থেকে থাকে তাহলে অ্যালোভেরার গুণগুলো আপনার স্কিনে যাবে, কিন্তু অ্যালোভেরা ফর স্কিন পেনিট্রেশন প্রোগ্রামের জন্য অ্যালোভেরা জেল কোনোদিনও ক্লেন্সার হতে পারে না। তো সেই বিষয়ে এখানে আপনারা একটা কোনো প্রফেশনাল প্রোডাক্টস নেবেন, সে যে যার মতন নেবেন, যে কোনো ব্র্যান্ড নিতে পারেন। সেটা ফেস ওয়াশও হতে পারে, ক্লেন্সিং ক্রিমও হতে পারে। প্রথমে ঘুম থেকে উঠে মুখে জল দিয়ে একটা ভালো করে মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে আমি টোনার লাগাবো। আগে সবার আগে টোনারটা কেন করে লাগাবো, আমরা ক্লেন্সিং যদি করি আর আমরা যদি ফেস ওয়াশও করি, দুটোর মধ্যে আমরা যেটাই করব সেটাতে আমাদের কি হয়, সেটাতে আমাদের স্কিনের পিএইচ ফ্যাক্টরটা একটু নষ্ট হয়, মানে একটু ডিহাইড্রেট ড্রাই হতে থাকে। তো তার জন্যে আমরা টোনার দিয়ে স্কিনকে লক করে নেব। লক করে নিলে আমাদের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে। তারপরে আমরা ডেতে কিন্তু ময়শ্চারাইজিং অ্যাপ্লাই করতে পারি, কিংবা না করলেও চলে যদি আমাদের সানস্ক্রিনের যেটা আমরা ব্যবহার করব তার মধ্যে পিএইচ ফ্যাক্টর, সানস্ক্রিনের পিএইচ ফ্যাক্টরটা যেন ময়শ্চারাইজিং বেস হয়। আমরা ডে ক্রিম ইউজ করতে পারি, সানস্ক্রিন ইউজ করতে পারি। প্রথমে এটা লাগিয়ে এরপর যখন আমরা বাইরে বেরোবো তখন আমরা একটা ফাউন্ডেশন আর একটা লুজ পাউডার অবশ্যই লাগাবো। এটা কিন্তু আবারও বলে রাখি, ছেলে মেয়ে সবাই আমরা এটা ব্যবহার করব। ছেলে মেয়ে উভয় যারা বাড়ি থেকে বাইরে যাচ্ছেন তাদের জন্য এটা, যে সকালে উঠে ফেসটাকে ক্লিন করে একটা টোনার ইউজ করে তারপর সানস্ক্রিন কিংবা ডে ক্রিম লাগিয়ে তারা বাইরে বেরোবে। বেসিক্যালি আর যারা ঘরে থাকছে তারাও তো গ্যাসের সামনে যাচ্ছে না, সানস্ক্রিনটা তারা লাগাবে, তারা ভাবে মেকআপটা করবে, ফাউন্ডেশন আর লুজ পাউডারটা বাড়িতে থাকলে তাদের জন্য ওটা দরকার নেই। ইভেন আরেকটা জিনিসও বলি, আমরা এই যে যখন আমরা এসপিএফ ব্যবহার করি তখন আমরা কখনো খেয়াল করি না যে অনেকে ভাবি যে 50 SPF 30 SPF বা এরকম মানে 70 SPF এটা লাগালে অনেকক্ষণ থাকবে বা অনেক ভালো প্রোটেকশন দেবে। ভালো প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু SPF-টা নয়, এটা আপনারা মাথায় রাখবেন। SPF এর মানে যেটা 70 30 40 যে ফর্মুলাটা রয়েছে সেটা স্কিনে আওয়ারের উপরে, কত আওয়ার আপনার স্কিনকে ঠিক রাখবে, কত ঘন্টা ঠিক রাখতে পারে, কত মিনিট ঠিক রাখতে পারে, আপনি SPF 20 লাগিয়ে কোথায় কোথায় যেতে পারেন, এর একটা ব্যাপার আছে। কিন্তু তো এই জিনিসটা যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি elaborately বোঝাতে কি যে SPF 20 আমরা কখন লাগাবো, বা অনেকে না যে জিনিসটা বোঝে না কি যে SPF 20 SPF 30 এই যে এত SPF চলে আসছে মার্কেটে, কোনটা আমার স্কিনের জন্য ঠিকঠাক, আমার তো লাইফস্টাইল এরকম না। আমি বলবো অনেক বেশি SPF লাগিয়ে কোনো মানে প্রয়োজন নেই, যেটা আমার বিউটি থেরাপিস্ট হিসেবে আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলছি যে অনেক বেশি মাত্রার যেমন 70 50 এই SPF গুলো স্কিনের জন্য একটুকুনি সত্যি কথা বলতে হার্মফুল। আপনারা নর্মাল 30 to 25 SPF ব্যবহার করলে কি হচ্ছে, ধরে নিন আমি যখন থেকে লাগাচ্ছি, আমি সকাল 7টায় লাগিয়েছি, 30 SPF এর আলটিমেটলি ওই ধরে নাও 3 ঘন্টার মতন আমার স্কিনকে সে প্রোটেকশন দিচ্ছে। 25-এও আমাকে 2.5 ঘন্টার মতন SPF লাগালে আমাকে 2.5 ঘন্টা বা 2 ঘন্টার মতন আমাকে তার থাকছে। তারপরে কিন্তু আমার ওইটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে সানস্ক্রিনটা, যার জন্য অনেকের একটা ধারণা থেকে আমি সানস্ক্রিন লাগিয়ে বেরিয়েছিলাম, আমি যখন বিকেলে মুখটা দেখলাম আমার মুখটা কালো। কারণ কি, আপনার সানস্ক্রিনের স্টেবিলিটি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা, তো সেটা বিকেল অবধি থাকবে না। এবারে আমরা কিছু কিছু সময় মানুষকে বলে থাকি, বাবারে সেলিব্রিটিদেরকে দেখি বলে এরা সবসময় মুখে কি একটা যেন লাগায়, কি একটা করছে এরকম, কিন্তু সানস্ক্রিনের নিয়ম কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা অনুযায়ী। এবারে যেটা আরেকটা কথা, যে আমি যদি 70 লাগাই তার মানে আমার 7 ঘন্টা কন্টিনিউ একই রকম থাকবে তা কিন্তু নয়। এবারে ইনডোর আউটডোরের ব্যাপার আছে, যদি আমি সানস্ক্রিন লাগিয়ে ইনডোরে থাকি তাহলে আমার SPF যেটা 3 ঘন্টা চলার কথা সেটা 5 ঘন্টাও চলতে পারে, কিন্তু আমি যদি বাইরে বেরোই যেটা 5 ঘন্টা চলার কথা সেটা কিন্তু 3 ঘন্টার মধ্যে অক্সিডাইজ হয়ে যেতে পারে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। এবং সানস্ক্রিন লাগিয়ে যখন বাইরে বেরোচ্ছেন তার উপরে যদি আমরা মেকআপ করছি, মেকআপটা করা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ কি তাহলে সানস্ক্রিনটা লক হয়ে গেল স্কিনের মধ্যে। এবার মেকআপের লংজিভিটি অনুযায়ী আপনাকে মেকআপটা অনেকক্ষণ স্বাদ দিল এবং তার জন্য আপনার দেরিতে অক্সিডাইজ হবে স্কিনটা। তো
কিন্তু যদি শুধু সানস্ক্রিন লাগিয়ে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তাহলে কিন্তু সানস্ক্রিনের লকিং সিস্টেমটা হচ্ছে না এবং সানস্ক্রিন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে সানস্ক্রিন লাগালে খুব ঘাম হয়, অনেকে বলে চ্যাটচ্যাটে হয়, অনেকে বলে মুখটা কালো লাগে। সানস্ক্রিনের এগুলো হওয়ার পেছনে সানস্ক্রিনের দায়ী নয়, দায়ী হচ্ছেন আপনি নিজে। আপনি যদি অ্যাসিডিক হন, আপনার যদি অ্যাসিডিটি থাকে বা আপনার যদি হাই প্রেশার থাকে বা আপনার স্কিনের যদি ওয়ার্মনেস থাকে, সবসময় শরীর যদি গরম থাকে, তাহলে তাদের স্কিনে সানস্ক্রিন লাগানো মাত্রই শরীরটা আরও গরম হয়ে যায় এবং ঘাম হয়। এই ঘামটা একদিকে হওয়া ভালো, একদিকে মনে হচ্ছে যেন আপনাদেরকে যে আমার ঘাম থেকে সানস্ক্রিনটা পেয়ে, এটা কিন্তু সানস্ক্রিনটা বেরিয়ে যায় না। সানস্ক্রিনটা যেটা লাগানোর পরে স্কিন পেনিট্রেট করে, এক্সট্রাটা বেরিয়ে গেল, সেটাতে কোনো ক্ষতি নেই, সেটা কিন্তু স্কিনটা ভালোই থাকে। আচ্ছা, সেই জায়গায় এখন তো অনেক পাউডারও বেরিয়েছে, কি যে সানস্ক্রিন পাউডার থাকছে, সেটা তো ওইগুলো কতটা এফেক্টিভ? কেউ যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করার পরে ওরকম একটা কোনো ইউভি প্রোটেক্টেড পাউডার, অবশ্যই আর যখন আমরা সানস্ক্রিন লাগাচ্ছি তারপরে যখন আমরা মেকআপ করছি, মেকআপের সাথে কম্প্যাক্ট ইউভি রে প্রোটেক্টিভ থাকে, বা আমরা যদি শুধু সানস্ক্রিন পাউডার লাগাচ্ছি, হ্যাঁ, সেই সানস্ক্রিন পাউডারটা লাগালেও কাজে দেবে, সেটা আরো ভালো হবে, কোনো ক্ষতি হবে না, আরো ভালো। বা সানস্ক্রিন লকড হয়ে থাকবে বেশিক্ষণ, এরকম ব্যাপার। হ্যাঁ, সেটা আছে। সেই লকিং সিস্টেমটার জন্যই বলছি তো, মেকআপ, একটা কম্প্যাক্ট বা একটা সানস্ক্রিন পাউডার, এগুলো যদি লাগিয়ে নেয় তাহলে যে কোনো ক্লায়েন্টের ভালো হবে। আরেকটা বিষয় এখানে খুব ইম্পর্টেন্ট, যে তাহলে রাস্তায় বেরিয়ে কি করব, এবারে সোয়েট এলে আমাদের কাছে পফ রাখতে হবে বা আমাদের কাছে টিস্যু পেপার রাখতে হবে। যখন বেশি ঘাম হবে আমরা একটু ড্যাব করে নেব, ভালো করে একটু ড্যাবিংটা করে নিলে কি হয়, তাহলে আমাদের স্কিনটা আবার কুল হয়ে যায় এবং পিএইচ ফ্যাক্টরটা ঠিক থাকে এবং আমাদের ওই মেকআপটা ব্রেক হয়ে বেরোয় না। সবথেকে বড় কথা হচ্ছে যে ঘরে আমরা কম আলোতে যখন মেকআপ করি ভীষণ সুন্দর লাগে, তারপর যখন আমরা বাইরে বেরোই ওই মেকআপটা করে, অদ্ভুতভাবে আমাদের ওপেন পোরস, ফাইন লাইনস, রিঙ্কেল, প্যাচেস এবং কি হচ্ছে সবথেকে এই দুটো জায়গার মেকআপ সরে এসে এখানে স্টোর হচ্ছে, এই কপালের মেকআপ সরে এসে এই উঁচু দুটো জায়গাতে স্টোর হয় এখানে এবং দেখবে এখানে ফাইন লাইনস থাকলে তখন আরো প্রমিনেন্ট। আমরা যখন কম আলোতে মেকআপ করে দেখি তখন ভীষণ ভালো লাগে, মুখটা একদম মানে সেই কি বলবো গ্লসি লুক লাগে, একদম প্লেন লাগে। আবার ওটাই যখন আমরা সূর্যের আলোতে দেখি তখন ভীষণ মাত্রায় বড় বড় আমাদের সব খুঁতগুলো বোঝা যায়। যার জন্য হচ্ছে যখন বাড়িতে মেকআপ করবেন বড় আলোতেই করবেন। ইভেন পোর মিনিমাইজার লাগিয়ে নিলে খুব ভালো হয়, পোর মিনিমাইজার বা পাওয়া যায়, স্প্রে পাওয়া যায়, সেটা লাগিয়ে নিলে ভালো হয়। যেটা মেন কথা হচ্ছে যে বাইরে বেরিয়ে যদি আপনি একবার ড্যাব করে নেন সূর্যের আলোতে নিজেকে দেখে, তাহলে ওই ড্যাবিং প্রসেসটা কি, যেখানে মেকআপটা আমার স্টোর হচ্ছে সেখান থেকে সরে আবার পুনরায় মুখের মধ্যে পুরো স্প্রেড হয়ে যায়। এই যেভাবে এভাবে ড্যাব করলে জিনিসটা ভালো দেখাবে, তো এটা মাথাতে রাখবেন প্রত্যেকে। সেই জায়গায় দাদা একটা যেটা প্রশ্ন হচ্ছে, সেটা এই যে তুমি বলছো মেকআপ করে আমরা বেরোবো, সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর মেকআপ করে নিলাম, তো সেটা লক হয়ে গেল। এবার লংজিভিটি সানস্ক্রিনে কোনোটা 2 ঘন্টা, কোনোটা 4 ঘন্টা, কিন্তু আমাকে হয়তো আউটডোরে থাকতে হচ্ছে 7 ঘন্টা 8 ঘন্টা, যে আবার আমি সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করব, এইটা কিভাবে সম্ভব? সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে গেলে তোমাকে তো সব ক্লিন করতে হবে, তো সেক্ষেত্রে যদি তুমি কম্প্যাক্ট ইউভি রে ওয়ালা রাখো নিজের কাছে, বা যেটা তুমিই বলছিলে সানস্ক্রিন পাউডার, সেটা যদি একটু ব্রাশে করে অ্যাপ্লাই করে নাও তাহলে লংজিভিটি বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাকে পুরো মেকআপ রিমুভ করে আবার নতুন করে সানস্ক্রিন লাগাতে হবে না, আমার মেকআপের উপরে হালকা করে পাউডারটা ড্যাব করে। ওই জন্যই বলছি যে মেকআপটা খুব ইম্পর্টেন্ট। মেকআপের লংজিভিটি তো সানস্ক্রিনের থেকে বেশি থাকে না। মেকআপে কিন্তু আমরা এটা বলতে পারি যে বিভিন্ন এমনও ব্র্যান্ড আছে যে 8 আওয়ার্স, তো 8 আওয়ার্সে মেকআপ একদম অটুট থাকবে, ইনডোর হোক বা আউটডোর হোক। কারণ দামি ব্র্যান্ডের মেকআপে এটা লেখাই থাকে যে এটা 4 আওয়ার্স। সানস্ক্রিনের ব্যাপারটা কি হচ্ছে, সানস্ক্রিন একটা ট্রিটমেন্ট বেসিসে, সে সানের কাছে গিয়ে কখনো হার মেনে যাচ্ছে, কখনো ফেলিওরও হয়ে যাচ্ছে, কারণ সানস্ক্রিন তো একটা মেডিকেটেড প্রোডাক্ট, সেটাকে অতটা স্ট্রং বানানো যায় না। কিন্তু ফাউন্ডেশনসগুলোকে আমরা অনেক স্ট্রং বানাতে পারি। কেন? এটা ফর মেকআপ পারপাস, এটা কোনো ট্রিটমেন্ট নয়। মেকআপ মানে প্রোডাক্টের কোনো ট্রিটমেন্ট বেস না, এটা কিন্তু অনলি ফর ক্যামোফ্লজিং। এটা কিন্তু এমন করে বানানো হয় ফাউন্ডেশনগুলো যে লাইটের সামনে গেলেও গলবে না, সূর্যের সামনে গেলেও গলবে না, কারণ এটা ব্যবহারই হয় মেকআপ এমন জায়গায় যেখানে সিস্টেমটা আমাদের কসমেটিক যারা বানায়, আমাদের যারা ফার্মাসিস্ট থেকে আরম্ভ করে যারা কেমিক্যাল নিয়ে কাজ করে, তারা ঠিক সেভাবেই কেমিক্যালসগুলো দেয়, সেভাবেই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়, যেটা লাইটের সামনে গেলে লাইট হার মানবে,
ফাউন্ডেশনটা হার মানবে না, যার জন্য মেকআপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট দিনের বেলায়। যখন আমি বলবো যে সন্ধ্যাবেলায় যাদের ভালো স্কিন না, তারা সন্ধ্যাবেলায় যদি শুধু টোনার, ময়শ্চারাইজার অ্যান্ড লাইট কোনো ক্রিম লাগিয়েও বেরোয়, মানে লাইট ক্রিম, মানে ইন দ্য সেন্স যে অ্যাবজর্ব হয়ে যাবে, চিটচিটে করবে না, তাহলে গ্লসি স্কিন হলে, গ্লোয়িং স্কিন হলে তারা এমনি বেরিয়ে যাক, তাদের কিন্তু সন্ধ্যেবেলায় অতটা মেকআপ নেসেসারি হবে না। আই মেকআপ করলো, লিপ মেকআপ করলো, ব্লাশার লাগালো, কিন্তু ফাউন্ডেশনটা যে সন্ধ্যাবেলায় খুব প্রয়োজন যাদের ভালো স্কিন তাদের ক্ষেত্রে বলছি, যাদের দাগ ধব্বা নেই তাদের ক্ষেত্রে। কিন্তু নর্মালি কি হয়, আমরা দেখেছি যে মানুষ সন্ধ্যেবেলায় বেশি মেকআপ করে, ইভিনিং টাইমে বেশি মেকআপ করে, আর দিনের বেলায় প্রায় ভাবে না দিনের বেলায় মেকআপের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? দিনের বেলায় মেকআপ ব্লেন্ড করাটা বেশি কঠিন, তাই জন্য। তা আমি আবার কিন্তু সম্পূর্ণ অপোজিট বলবো, যাদেরই স্কিন মোটামুটি ভালো সুন্দর, তারা কিন্তু ইভিনিং টাইমে বেরোবার আগে, সন্ধ্যাবেলায় বেরোবার আগে ভালো করে একটা ক্লেনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নিলেন, করে নিয়ে একটা কোনো বিবি ক্রিম বা একটা নর্মাল একটা খুব মিনিমাল ফাউন্ডেশন লাগালেন, বা একটা এখন নানা রকম ক্রিম বেরিয়েছে, সেই ক্রিমটা লাগালেন যেটা স্কিনে অ্যাবজর্ব হয়ে গেল, অল্প একটু বেস লাগালেন, কোনো অয়েলি লাগছে না মুখটা, বা অনেক সময় অনেক ক্রিম লাগালে যেটা কালো কালো হ্যাঁ, তো ওই রকম না, একটা নর্মাল ক্রিম লাগিয়ে একটু পাউডার ড্যাবও করতে পারেন, নাও ড্যাব করতে পারেন, কিন্তু সন্ধ্যাবেলায় এতটা ক্ষতিকারক আপনাকে লাগবে না, কিন্তু বা আপনার স্কিনে অতটা ক্ষতি হবে না। দিনের বেলায় কিন্তু মেকআপ ইজ মাস্ট। দিনের বেলায় মেকআপটা যতক্ষণ আপনারা মানে করে বেরোবেন ততটা আপনাদের স্কিন ভালো থাকবে, ততটা স্কিনটা প্রোটেক্টেড থাকবে, একটা লেয়ার থাকবে স্কিনের উপর। আচ্ছা, তুমি যে বলছিলে একটু আগে, এই যে তোমার কথা থেকে মানে প্রশ্নটা মাথায় এলো, এই যে বিবি ক্রিম, এই বিবি ক্রিম আর সিসি ক্রিম, এই দুটো ক্রিমের কাজ কি? দুটো ক্রিম আলাদা না এক? এই দুটো ক্রিম নিয়ে অনেক কনফিউশন কিন্তু আছে। হ্যাঁ, এই বিবি ক্রিম আর সিসি ক্রিম, এইটার ফর্মুলাটা ঠিক এখানে বসে বলা যাবে না, কারণ কি বিবি ক্রিম যারা বানিয়েছেন তারা একটা জিনিস ভেবে বানিয়েছিলেন, তারই রেপ্লিকা সিসি ক্রিম, ঠিক আছে? এর একটা বিশাল বড় ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মানে বললে মানে অন্য কাউকে একটু হার্ট করা হবে। তো একটা জিনিস বলে রাখছি যে বিবি ক্রিম অ্যান্ড সিসি ক্রিম এই দুটোই প্রায় সেম, ঠিক আছে? এই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে কোনোটা একটা বেশি ফাউন্ডেশন দেওয়া আছে, কোনোটাতে ক্রিমটা বেশি দেওয়া আছে, কোনোটাতে সান প্রোটেক্টিভ ফর্মুলা আছে বেশি করে, আবার কোনোটাতে বেস, মানে আমরা মেকআপে যে বেসটা ব্যবহার করি সেইটা আছে, আর কিছুটা আবার কাভার্ড এরিয়ার জন্য আছে, আবার কিছুটা তোমার বিবি ক্রিম যেমন হচ্ছে যে সেটা কাভার্ড এরিয়ার এক্সপোজার এরিয়াতে তুমি লাগাতে পারো, আর সিসি ক্রিম কাভার্ড এরিয়াতেও লাগাতে পারো, এরকম একটা ব্যাপার আছে। সেই বাকিটা হচ্ছে যেটা পুরোপুরি যারা তৈরি করেছেন তারা অন্য ব্যাপার ভেবে করেছেন, সেটা এই মুহূর্তে এখানে আমি ইয়ে করতে পারছি না। তবে বিবি ক্রিম, সিসি ক্রিম যেটাই যে লাগাচ্ছেন দুটোই ভালো, কোনোটা খারাপ নয়, কিন্তু বিবি সিসি ক্রিম না লাগিয়ে একটা ভালো সানস্ক্রিনের উপরে ভালো ফাউন্ডেশন লাগানো অনেক বেশি বেটার, এবং এটা লকিংটা ভালো এবং স্কিনে ভালো থাকেও। আচ্ছা, এই যে টোনার নিয়েও তুমি বলে কিছু, সকালে ঘুম থেকে উঠে ক্লেন্সিং এর পর একটা টোনার লাগাতে, অনেকে রোজ ওয়াটার টোনার হিসেবে ইউজ করে, তো এটা কি ঠিক এই জিনিসটা? অ্যাকচুয়ালি দেখো, অনেক দিন তো আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করছে। আমি গত এপিসোডে বলেছিলাম, এই এপিসোডেও বলছি যে আগে রোজ ওয়াটারকেই শুধুমাত্র টোনার হিসেবে ব্যবহার করা হতো, এখন তো মার্কেটে অনেক এখন হয়েছে যে বিভিন্ন ওয়াটার দিয়ে, যেমন কোকোনাট ওয়াটার আসছে, রোজ ওয়াটার আসছে, ক্যাম্ফার আসছে, অনেক কিছু মিলিয়ে আমরা স্কিনে টোনার তৈরি করছি। ইভেন টোনারের মধ্যেও স্লাইটলি আমরা বিভিন্ন ধরনের অ্যাসিড ইউজ করছি, যেটা মাইল্ড অ্যাসিড, যেটা স্কিনকে ব্রাইটনিং করে, টোন করে, ফেয়ার করে, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা রোজ ওয়াটার ব্যবহার করলে একটুকুনি টোনিং তো হবে, স্কিনে টোনিংও হবে, লকিংও হবে, কিন্তু যেটাতে লেখা থাকবে স্কিন টোনার বিভিন্ন ব্র্যান্ডের, সেই টোনারটা অনেক বেশি অ্যাক্টিভ হবে রোজ ওয়াটারের থেকে। কিন্তু রোজ ওয়াটার নো ডাউট ভালো জিনিস, আমি একবারও বলবো না, কারণ আমাদের জীবনের শুরুতে আমরা রোজ ওয়াটারই দিয়ে কাজ করেছি, রোজ ওয়াটার এখনও প্রচুর আমাদের ক্লিনিকে ব্যবহার করি, কিন্তু আমরা পার্সোনাল ইউজ করার জন্য আমরা ভালো ভালো স্কিন টোনার ইউজ করতে বলবো, যার মধ্যে রোজ তো ইনক্লুডেড থাকবে, তার সাথে আরও ধরো এই যেমন অ্যালোভেরা হয়ে গেল, তোমার ভাইটামিন সি অয়েল হয়ে গেল, ভাইটামিন ই লিকুইড হয়ে গেল, এগুলো সব দিয়ে এখন সুন্দর স্কিন টোনার তৈরি হচ্ছে। এই যে তুমি ভাইটামিন সি বললে, ই বললে, আমি দেখেছি নিজেও অনেককে
এখন যে ভিটামিন ই যে ক্যাপসুলস আছে ওটা কেটে ডাইরেক্ট মুখে অ্যাপ্লাই করে নিচ্ছে, ওটা কিন্তু খুব মোটা একটা লেয়ার ফেলছে, এটা কি ঠিক ইউজ করাটা ডাইরেক্ট একটা ক্যাপসুল কেটে ইউজ করা? দেখো এইটা না অনেক পুরনো পদ্ধতি, আমরা ছোটবেলায় শুনতাম সিনেমার হিরোইনরা ভিটামিন ই লাগায় স্কিনে, তারা কিন্তু ইটাকে ডাইরেক্ট লাগায় না। আর এইটা খুব ভালো প্রশ্ন করেছো তুমি, যে মোটা একটা লেয়ার, এই লেয়ারটা কি করে, যারা ডিরেক্টলি ভিটামিন ই মুখের উপর লেয়ার করে লাগায় তাদের পোর্সগুলো বড় হতে থাকে, কারণ ওটা যখন পোর্সকে লক করে দেয়, পোর্স তখন নিজের যে কাজটা থাকে সেটা করার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য বাতাস থেকে সে তার কাজ করতে থাকে, সে এবং বেশি অ্যাক্টিভ হয়ে গিয়ে পোর্সগুলো ওপেন হয়ে যায়। এটা কিন্তু করবেন না। আর একটা বিষয় বলে রাখি, ভিটামিন ই উপর থেকে লাগিয়ে যতটা না সুন্দর হওয়া যায়, ভিটামিন ই খেলে তো বেশি সুন্দর হবে। যারা এটা লাগাচ্ছেন তারা এটা যদি কোনো ক্রিম বা ময়শ্চারের সাথে বা সেরামের সাথে মিক্স করে লাগাচ্ছেন তাহলে উপকার পাবে, কিন্তু ডাইরেক্টলি ভিটামিন ইটা আমি বা অনেকে আছেন মাসাজ ক্রিমের সাথে মিশিয়ে মাসাজ করেন, এবার আমরাও আমাদের ক্লিনিকে দিই, ইট ইজ ফর পেনিট্রেশন প্রোগ্রাম, তাও ভালো। কিন্তু শুধু প্যাকের মতন ভিটামিন ই আমি লাগিয়ে রাখলাম আর ভাবলাম যে এটা অ্যাবজর্ব হবে, আমার স্কিনটা ভালো হবে, কিন্তু হয় না। ওটার থেকে ভিটামিন ই আপনাদের যদি খেতে ইচ্ছা করে, আপনারা মাসে 15 দিন মানে একদিন অল্টারনেটিভ করে খেতেই পারেন। যাদের স্কিন একটু ড্রাই, ডিহাইড্রেট, শুকনো, একটু এজিংয়ের হয়ে গেছে, হাতে পায়ে রিঙ্কেলটা বোঝা যাচ্ছে, পিঠের ক্র্যাক লাইন্সগুলো বেশি বোঝা যাচ্ছে, পেটটা খসখসে লাগছে, তো তারা একটা করে খেলে তো ভীষণ ভালোভাবে আপনার ভেতরের থেকে ভিটামিন ই এর পিএইচ ব্যালেন্সটা আপনার স্কিনে মানে ভালো হবে। ওইরকম ভাবে যে অ্যাপ্লিকেশনটা ওইটা না করে, না ওইটা না করে কোনো কিছুর সাথে একটা মিক্স, হ্যাঁ, বা একদম ইনটেক করুক, বা কোনো কিছুর সাথে মিক্স করলে কি হবে, ধরুন আমাদের ময়শ্চারাইজারটা যেটা পেনিট্রেশন প্রোগ্রাম তো থাকে, আমরা যেভাবে আমাদের প্রোডাক্টগুলো বানাই, কিছু প্রোডাক্ট আছে যে পেনিট্রেশন হবে না, যেমন ফেস মাস্কগুলো, ওগুলো জীবনেও আমরা স্কিনের ভেতরে দিতে চাইলে হবে না, কারণ ওটা তৈরি করে দিয়েছে আমাদেরকে ওরকম ভাবে। কিন্তু ময়শ্চারাইজার বলো, বডি লোশন দেবে, বডি লোশনের ক্ষেত্রে খুব বেশি বোঝা যায়, খসখস করছে হাত পা, যেই বডি লোশন লাগালাম সাথেই সাথে একটা স্কিনে স্মুথনেস এলো। কিভাবে এলো? আমাদের ডেড সেলের ভিতরেই বডি ময়শ্চারাইজারটা পেনিট্রেট হয়ে গেল, বডি লোশনটা পেনিট্রেট হল। এই পেনিট্রেশন প্রোগ্রামের মধ্যে যে সমস্ত আছে, তার মধ্যে যদি আমরা ভিটামিন ই মিশিয়ে দিই, তাহলে ওর থ্রু দিয়ে আমাদের স্কিনে পেনিট্রেট হবে, কিন্তু শুধু ভিটামিন ই কে প্যাকের মতন লাগালে পেনিট্রেট হবে না। আচ্ছা, সেটা ঠিকও না, তাহলে আমাদের পোর্সগুলো আরো বেশি এনলার্জ হয়ে যাবে, পোর্সগুলো বড় হয়ে যাবে, এবং তার দরুন আরো এফেক্ট হবে। মেকআপ করলেও তারপর ওই পোর্সগুলো বোঝাই যাবে সেটা। তো সেটা ঠিক না। ওই প্রসেসটা যারা করছেন তাদের জন্য দাদা বলেই দিল কি এই প্রসেসটা কিন্তু একদম ঠিক না, যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে এলিমিনেট করুন আপনার মেকআপ স্কিন কেয়ার রুটিন থেকে। আচ্ছা, এরপর আসবে এই যে অ্যাসিড, সিরাম, ভিটামিন ই, এই যে এত কিছু আছে, অনেক বিভিন্ন রকমের অ্যাসিড যখন মার্কেটে অ্যাভেলেবল, স্যালিসিলিক অ্যাসিড, হাইলুরনিক অ্যাসিড, এই অ্যাসিড, নিয়াসিনামাইডস, অনেক আছে। মানুষ বুঝে পায় না কি তার স্কিনের জন্য কোনটা ঠিক এফেক্টিভ, সে কোনটা ইউজ করবে, বা ইনফ্যাক্ট এটাও জানে না অনেক মানুষ, মানে তার দেখছে অ্যাড আছে এইটা এরকম ভাবে অ্যাড দিচ্ছে, আমি একটা রিভিউ দেখে কিনে নিলাম, ভালো ভালো বলেছে, ওটা দরকার নেই আমার স্কিনের জন্য। তো কোন স্কিন প্রবলেমের জন্য বা কোন স্কিনের জন্য কোন টাইপ অ্যাসিডস দরকার? প্রথমেই তো আমি বলবো অ্যাসিডের কি দরকার। অ্যাসিড কথাটা শুনে একটা কিরকম ভয় ভয় লাগছে না, যে আরেকটা জিনিস মানুষকে বুঝিয়ে দিই, যে রেগুলার বেসিসে যদি আমি কোনো অ্যাসিড ইউজ করছি, মানে আমার স্কিনে কিন্তু একটা করে লেয়ার পাতলা হচ্ছে। অ্যাসিড কিন্তু পিলিং এর কাজ করে। আজকালকার দিনে সবাই ভাবছে অ্যাসিড, এটাও দেখবে যে যারা অ্যাসিডিক প্রোডাক্টগুলো লাগাচ্ছে প্রথম 1-2 মাস ভীষণ গ্লো স্কিন হয়ে যাচ্ছে, মানে রেগুলার বেসিসে স্কিন পিলিং হচ্ছে লাগাচ্ছে, তাদেরকেই আবার শুনবে বলতে যে দাদা আমার না স্কিনটা না সেন্সিটিভ হয়ে গেছে। কি লাগাচ্ছ? আমি ওই স্যালিসিলিক অ্যাসিড লাগাচ্ছি। কি লাগাচ্ছ? আমি ভিটামিন সি এর মধ্যে ওই অ্যাসিড একটা আছে ওটা, মানে বিভিন্ন ব্র্যান্ড। আর এই অ্যাসিডগুলো কিন্তু আমাদের কসমেটিক্স প্রোডাক্টে থাকে, কিন্তু এখন কি হচ্ছে ডিরেক্টলি মানুষ অ্যাসিডটাকেই লাগাচ্ছে, কিন্তু এটা উচিত নয়। আপনারা যারা এভাবে ধরনের কিছু ব্যবহার করছেন সেটা কোনো ক্রিমের মাধ্যমে বা সিরামের মাধ্যমে ব্যবহার করুন। ডাইরেক্ট যেটা বটলে বেরোচ্ছে আসছে সেটা টোনারের মতন মানুষ লাগিয়ে নিচ্ছে, এটা কিন্তু ভীষণ মারাত্মক ক্ষতিকারক। এটা কেন একবার ভেবে দেখো না, যে যেটার পেছনে অ্যাসিড লেখা আছে তার অ্যাসিডের কাজ কি? বার্ন করা, তাই তো? অ্যাসিড মানে একটু পুড়িয়ে দেবে বা সরিয়ে দেবে বা স্কিনের একটা লেয়ার তুলে দেবে, যার জন্য স্কিনের লেয়ার যখন উঠে যাচ্ছে প্রথম আমাদের ভীষণ ভালো লাগছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে স্কিন সেন্সিটিভ হয়ে যাচ্ছে, রোদে বেরোলে স্কিন জ্বালা করছে, আমরা রোদ নিতে পারছি না, আমাদের গরম লাগলে অতিরিক্ত গরমে আমরা বেরোলে আমাদের স্কিনে জ্বালা র্যাশ হচ্ছে। তো এই ধরনের অ্যাসিডগুলো যেই প্রোডাক্টে আছে সেই প্রোডাক্টটা ব্যবহার করা কিন্তু ক্ষতিকারক নয়।
আমি আবারও বোঝাতে পারলাম তোমাকে? ধরে নাও কোনো একটাতে আমি সেরাম ব্যবহার করছি, তাতে দেখছি ওখানে স্যালিসিলিক অ্যাসিড আছে বা অন্য কোনো কিছু একটা অ্যাসিড আছে, বা অ্যাসিডগুলোর নামগুলো আমি সেভাবে বলছি না এখানে, কোনো একটা অ্যাসিড আছে, সেটা কিন্তু ক্ষতিকারক নয়। এখন তুমি বলবে যে অ্যাসিড লাগাতে বারণ করেছেন, তাহলে আমি প্রোডাক্টের মধ্যে কেন অ্যাসিডটা নেব? প্রোডাক্টের মধ্যে অ্যাসিডটা এ কারণেই নেব যে প্রোডাক্টটা যিনি বানিয়েছেন তিনি অ্যাসিডটাকে সেই মাইল্ড হিসেবে ব্যবহার করেছেন। আমরাও স্কিনে বটলটা যেটা কিনছি সেটা তো মাইল্ড, কিন্তু রেগুলার বেসিসে মাইল্ড অ্যাসিডটাই রেগুলার লাগাতে ওটা একটা সময় স্ট্রং হয়ে যাবে, স্কিনের উপর স্ট্রং অ্যাপ্লাই না করে। ওটা কোনো বারবারই বলছে যে কোনো প্রোডাক্টের মাধ্যমে বা যে প্রোডাক্টে আছে সেই প্রোডাক্টটা আপনি কিনে লাগাতে পারেন, তাতে স্কিন অনেক বেশি ভালো হবে, সেখানে সেই ক্ষেত্রে স্কিনটা আরো বেশি ভালো হবে এবং হেলদি হবে, এবং এটা হচ্ছে যে স্কিনটা প্রবলেমের থেকে মুক্তিও পাবে। আর এই যে র অ্যাসিডগুলো লাগিয়ে যেটা আমাদের প্রবলেম হবে, বারবার বলছি যে স্কিন বার্ন হবে, বার্ন হতে হতে 2-3টে লেয়ার যখন আমাদের সরে যাবে তখন আমাদের স্কিন এমনি রোজেসমা হয়ে যাবে, পুরো রেড হয়ে যাবে, জ্বালা করবে। এবং এটা কিন্তু দীর্ঘ 1 থেকে 1.5 বছর ব্যবহার করার পরেই, আমি বলছি না যে তুমি 2 মাসের মধ্যে বুঝতে পারবে, 1-1.5 বছর পরে তোমার স্কিন হাইপার সেনসিটিভ হয়ে যাবে, তখন মানে কোনো কিছু আর ইউজ করা যাবে না, আসবে এই প্রবলেমস গুলো তখন অ্যারাইজ করবে আর অন্য। আচ্ছা, তো আমরা যে অ্যাসিড অ্যাপ্লাই করছি এগুলো একটাই লক্ষ্য, আমাদের একটা গ্লাস ফিনিশ স্কিন দরকার, আমাদের একটা গ্লোয়িং স্কিন দরকার। তো গ্লোয়িং স্কিন, গ্লাস ফিনিশ স্কিন, এগুলো কি আদৌ সম্ভব? দেখো, এটা পাওয়া, আমি একটা স্কিন টোন নিয়ে জন্মেছি, এবার আমি চাইছি আমি এতটা ফর্সা হতে, এইটাকে এই যে ফেয়ারনেস, এই জিনিসটাকে অ্যাচিভ করা সম্ভব? আমি যেটা ভাবছি, বা আমি কত টোন অবধি নিজেকে ফর্সা করতে পারবো, লেভেল আপ করতে পারবো? আমি এখানে একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে যে আমরা সবাই তাকে চিনি জানি, মাইকেল জ্যাকসনকে, যিনি একদম মানে লাস্ট স্টেজ অবধি হোয়াইট হয়ে গেছিল, মানে ফর্সা চূড়ান্ত হয়ে গেছিল, কিন্তু সেটা হওয়ার পরে তার কি হয়েছিল সেটাও আমরা সবাই জানি, যে তিনি কিন্তু স্কিন ক্যান্সারে ভুগেছেন প্রচুর দিন। এই যে স্কিন লাইটনিং প্রসেসটা, আমাদের মেলানিনটা সরিয়ে দিলে, ধরে না আমি যতটা ডাকার আছি, আমি মেলানিনটা আমার শরীর থেকে কমিয়ে দিলেই আমি ফর্সা হয়ে যাব, সেটা ইনজেক্ট করে বার করা যায়। আজকালকার দিনে সেই সায়েন্সটা চলে এসেছে, সায়েন্স এতটাই ইমপ্রুভ হয়েছে যে সেটা পারা সম্ভব। কিন্তু ন্যাচারাল আর সায়েন্স দুটো তো এক জিনিস নয়। ভগবান আমাদেরকে যেমন করে বানিয়ে পাঠিয়েছে, তার উপরে খোদগিরি করতে গেলে তো একটা সাইড এফেক্ট একটু আসবেই। তো সেক্ষেত্রে আমি বলি যে আমিও প্রচুর একদম, এই যে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে যে সাদা লেখাটা আছে, এরকমও সাদা হয়ে যেতে পারি, রূপসীর সিটাও আমি হয়ে যেতে পারি একদম সাদা ফর্সা ধবধবে। কিন্তু সেটা হওয়ার পরে যেটা আমার প্রবলেম আসবে, প্রথমতই হচ্ছে যে আমি রোদে বেরোতে পারবো না। রোদে বেরোলে আমার শরীর পুরো জ্বালা করতে শুরু করবে। ইভেন আমি শীত, গ্রীষ্ম, বর্ষা, তাপ, শীতের কনকনে ঠান্ডা কোনো কিছু আমার ত্বক নিতে পারবে না। মানে আমাদের ত্বকটা তো, ত্বক কিসের জন্য? ত্বক আমাদের সেন্সিটিভিটিসটা তো দেয়, ত্বক আমাদের বার্তা বাহক। আমাদের যে ব্যথা লাগে আগুনে পড়ে, সেটা কে আমাদের ইন্ডিকেট করে? ব্রেনে ত্বক করে। কিন্তু তো ত্বক থেকে যদি আমি পিগমেন্টটা সরিয়ে নিই, তাহলে ত্বক অনেকটা দুর্বল হয়ে গেল। আর এই পিগমেন্ট কিন্তু আমাদের প্রোটেকশনের জন্য থাকে, ত্বকের ভেতরে পিগমেন্টটা থাকে আমাদের প্রোটেকশনের জন্য, যাতে আমরা রোদ, গ্রীষ্ম, মানে শীত সবকিছু থেকে আমরা বাঁচতে পারি এবং আমাদের অনুভূতিটা থাকে। পিগমেন্টটা হাটিয়ে দিলে আমাদের অনুভূতিটা সবার আগে কমে যাবে, আমি রেসপন্স কম করব। তার মানে বুঝতে পারছি, আমি একটা সাদা মুখ নিয়ে বসে থাকবো, হয়তো আমি কানেও কম শুনতে পাচ্ছি, বা আমার বোধটা একটু কমে গেল। এই ধরনের ডিসঅর্ডারসগুলো আসে। এই ধরনের এইগুলো কিন্তু একটা সায়েন্টিফিক কারণ। মেলানিনটা সরিয়ে দিলাম মানে আমার স্কিন দুর্বল হয়ে গেল। আমার স্কিন দুর্বল হয়ে গেল মানে আমার যে ফিলিংসটা, সেন্সেশনটা, সেটা কমে গেল। এবার কমে যাওয়া মানে, যেমন আমি গরম সহ্য করতে পারবো না, আমি ঠান্ডা সহ্য করতে পারবো না। আবার আমি যে সবসময় আমার ব্রেন যে আমাকে ইন্ডিকেট করবে যে তোমার জ্বালা হচ্ছে, তোমার ব্যথা লাগছে, সেটাও কম, বার্তাটা কম পৌঁছাবে। মানে আমাদের স্কিন এক প্রকার দুর্বল হয়ে আছে, আমাদের ব্রেন কি ইন্ডিকেট করতে পারছে না। সেই জন্য এই ফেয়ারনেস ট্রিটমেন্ট যারা করাচ্ছেন, যেমন সবাই আমরা কম্পেয়ার করি হিরোইনরা কিভাবে হচ্ছে, হিরোইনরা যেভাবে করছে, বা কোটিপতিরা, আরো বড় লোকরা যেভাবে করছেন, বড় লোক মানে এখানে আমি ধনী ব্যক্তিদের কথাটা বলছি, তাদের লাইফস্টাইলে একটা মেনটেনেন্স আছে। তারা সেন্ট্রাল এসিতে থাকে, তারা এসি গাড়িতে চাপে, তারা সবসময় এসিতেই থাকছেন। এবং হিরোইনরাও আমি দেখেছি যারা হোয়াইটনিং করেছেন, তারা স্টুডিওর ভেতরে শুটিং করা বেশি পছন্দ করেন।
আউটডোরে গেলেও ঠান্ডা জায়গায় বেশি শুটিং করছেন, তো এই জিনিসগুলো তারা মেনটেন করতে পারে বলে তারা করছে। কিন্তু একটা জেনারেল আমরা সাধারণ লোকেরা যারা আমরা মেনটেন করতে পারবো না, তারা যদি এই হোয়াইটনিং প্রসেসে যান তাহলে কিন্তু এটা মারাত্মক ক্ষতিকারক। আর যেটা বলছিলে গ্লাস ফিনিশ স্কিন, একদম সবাই চাইছে কোনো খুঁত থাকবে না স্কিন, একদম কিন্তু সেটা তো একটা তপস্যা করার মতন, সেটা একটা সাধনা করার মতন। যে কোনো জিনিস গ্লাস ফিনিশ হতে গেলে তাদেরকে একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, তাদেরকে একটা প্রসেসিং এর মধ্যে থাকতে হবে, ডিসিপ্লিনটা আপনাকে গ্লাস ফিনিশ করতে পারে। আর একটা সবথেকে বড় কথা এখানে যে হেরিডিটারি, আপনি যেরকম স্কিন নিয়ে জন্মেছেন, আপনার বাড়ির মানে বাবা মা অন্যান্য জেনারেশনে যারা আছে তাদের কারো যদি গ্লাস ফিনিশ স্কিন থেকে থাকে, আপনি যদি সেই উত্তরসূরি হিসেবে সেটা সম্পত্তিটা পেয়ে থাকেন তবেই আপনার গ্লাস ফিনিশ স্কিন হবে। কিন্তু যাদের অ্যাকনি প্রন স্কিন, ড্রাই, ডিহাইড্রেট, ফাইন লাইন্স 20 বছর বয়স থেকেই, হ্যাঁ পিগমেন্টেশন ছোটবেলা, হাইপার পিগমেন্টেশন তো আমাদের শরীরেই থাকে। হাইপার মানে আমাদের পিগমেন্টেশনটা যখন হাইপার হয়ে যায় তখন সেটা জমে প্রমিনেন্ট বোঝা যায়। তো সেই এই ক্ষেত্রে কিন্তু গ্লাস ফিনিশ স্কিন পেতে পারেন প্রচুর সাধনা করার পরে, কিন্তু ন্যাচারালি কি হয় আমরা এটা টেকনিক্যালি ছেড়ে দিই, আমরা ধরে রাখতে পারি না। ওই পুজো এলো তখন হলো, বিয়ে বাড়ি আছে তখন করব, কোথাও যাওয়ার আছে তার 3 দিন আগে করব, কিন্তু আমরা এই রূপচর্চাটাকে, স্কিন কেয়ারটাকে রেগুলার লাইফের মধ্যে নিই না। টোনিং বাবারে অত কে লাগাবে, একটা ময়শ্চারাইজার লাগালে এত মুখটা ভেজা ভেজা লাগছে, এইভাবে চিন্তা ভাবনা রাখলে হবে না যে না আমি কি গ্লাস ফিনিশ স্কিন পেতে গেলে 1 বছর ধরে রেগুলার একটা বিউটি ক্লিনিকে গিয়ে ভালো একটা ফেসিয়াল, বাড়িতে এসে সেই ফেসিয়ালটার প্রোডাক্ট মেনটেনেন্স মানে সানস্ক্রিন, টোনার, ময়শ্চারাইজার, ডে ক্রিম, নাইট ক্রিম বা সেরাম। আমি বারবার বলবো যে রাত্রেবেলায় একটা এজের পরে ক্রিম লাগিয়ে, নাইট ক্রিম যেগুলো নাইট ক্রিম হিসেবে ব্যবহার হচ্ছে সেটা খুব ভালো, তার মধ্যে নিশ্চয়ই কোম্পানিরা সেই ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে যে এজ লক করার জন্য। কিন্তু যদি নর্মাল ক্রিম লাগিয়ে আমি রাতের বেলায় শুই তাহলে কিন্তু আমার রিঙ্কেল বা ফাইন লাইন্স কোনোটাই কমবে না। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাকে একটা কোলাজেন প্রোটিন বেস ক্রিম লাগাতে হবে যেটা আমার কোলাজেনকে টাইটনিং করবে। রেটিনলও তো ইউজ করা হয় কিসের পারপাস? হ্যাঁ, রেটিনলও ইউজ করা হয় ফর এজিং, আমাদের ওই কোলাজেন যাতে ব্রেক না হয়, কোলাজেন যাতে ঠিক থাকে সেটা জন্য। এখন তো আমরা আমাদের বিভিন্ন সিস্টেমের মধ্যে মানে আমাদের বিউটি ক্লিনিকে আমরা রেটিনল কে পেনিট্রেট করার চেষ্টা করছি স্কিনের ভেতরে, যাতে আমাদের এজটাকে লক করা যায়, এজটাকে লক করা যায়, আমাদের স্কিনটা যেন এই যে শ্যাগিং হচ্ছে, ঝুলে যাচ্ছে, লাফটিং লাইনগুলো বেড়ে যাচ্ছে আমাদের বয়সের সাথে সাথে, বা যারা আমরা বেশি কথা বলি তাদের, তোমাদের এগুলো হবে। তো তোমাদের এই মেইনটেনেন্সের জন্য কিন্তু এই ট্রিটমেন্টগুলো আমাদের কাছে আছে, বা সব পার্লারেই বা সব ভালো বিউটি ক্লিনিকে আছে। তার সাথে সাথে সেই রেটিনল বেস আমাদেরকে প্রোডাক্টটাও ইউজ করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অ্যাসিড বলো, এইগুলো বলো, এগুলো কিন্তু আমাদের কোনো প্রোডাক্টের মাধ্যমে ব্যবহার করতে হবে, আমরা ডিরেক্টলি কিন্তু ব্যবহার করা যাবে না। ডিরেক্টলি ব্যবহার করলে আমাদের স্কিন ভালোর থেকে অনেকটা বেশি খারাপ হবে। প্রাথমিকভাবে হয়তো আমরা প্রাইমারিলি প্রথমে কিছু বুঝতে পারবো না, কিন্তু ইন কোর্স অফ টাইম কিছুদিন পরে গিয়ে সেই প্রবলেমস গুলো রাইজ করবে, যেটার জন্য আরো আমাদের স্কিন ড্যামেজ হতে থাকবে। এই একটা প্রসেস আমাদের চলে আসে। অ্যাসিড বা এই সেরামস যেগুলো আমরা ইউজ করছি, বিভিন্ন রকমের সেরামসও আসছে মার্কেটে, এই সেরামস গুলো কতটা এফেক্টিভ? হ্যাঁ, সেরামস গুলো নো ডাউট খুব ভালো। সেরাম আর ক্রিমের সেরাম খুব ডিফারেন্স না, অনেকে কাছে খুব একটা ক্লিয়ার নয় যে সেরামটাও লাগাচ্ছে আমার মুখটা তো একটু ময়েশ্চারাইজ লাগছেই, আবার তারপরে আবার ময়েশ্চারাইজার লাগানোর কি দরকার, তো বা ময়েশ্চারাইজার লাগাচ্ছি সেখানে আবার সেরামের কি কাজ? হ্যাঁ, কিন্তু সেরামটা আমরা দেখো একটা খুব সহজ উপায় বলি, যখন আমাদের ইনজেকশন কখন দেয়, যখন আমাদের শরীরের রোগটা মেডিসিন, ওরাল মেডিসিন নিয়ে কাজ করছে না, তখন ডাইরেক্টলি ওই ফর্মুলাটাই কিন্তু ইনজেকশনের মধ্যে থাকে, যেটা আমাদের পুশ করে দিল, আমরা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। ঠিক একই ব্যাপার যখন আমরা ক্রিম লাগাচ্ছি, ক্রিম কিন্তু অত তাড়াতাড়ি স্কিনের ভিতর পেনিট্রেট হচ্ছে না, কারণ ক্রিমের মধ্যে সবসময় আমরা জানি ক্রিম মানে একটা অয়েল বেসড ক্রিম, অয়েল মানে সেটা মোটা গাঢ় থকথকে ব্যাপার, বা অনেক ক্রিমের মধ্যে প্যারাফিন থাকে। আজকাল যদিও বা প্যারাফিন ইউজ করাটা একদমই উচিত না, প্যারাফিন ওয়্যাক্সটা একদমই উচিত না স্কিনের মধ্যে। যে প্রোডাক্টের মধ্যে প্যারাফিন লেখা থাকবে আপনারা দয়া করে সেটা ইউজ করবেন না, সেটা ময়শ্চারাইজার হোক, টোনার হোক, যাই হোক, সানস্ক্রিন হোক, ফাউন্ডেশন হোক, যেটাই, ওটা বিহীন কিন্তু প্রোডাক্ট যদি যেটা আসে সেটা একটু কস্টলি আসে কিন্তু ভালো আসে, সেটাই ব্যবহার করবেন। তো এইবারে ওই জন্য স্কিনেরটা ক্রিমটা পেনিট্রেট হতে পারছে না। পেনিট্রেট না হতে পারার জন্য কি হচ্ছে, আমাদের স্কিনটার যেটা
আমরা চাইছি কাজটা করতে, সেই কাজটা অনেক দেরিতে শুরু হচ্ছে বা অনেক দিন ব্যবহার করার পরে তারপরে আমরা রেজাল্টটা পাচ্ছি, রিঙ্কেল, ফাইন লাইন্স এগুলো হাঁটানোর জন্য। কিন্তু সেরামটা আমাদের মাইক্রো মানে এত ইনগ্রিডিয়েন্টসগুলোকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেটা ঠিক লাইক জলের মতন বা জেলের মতন স্কিন খুব তাড়াতাড়ি পেনিট্রেট করছে। তাই সেরাম লাগানো অনেক বেশি বেটার। সেরামের মধ্যে কিন্তু অতটা বেশি ময়শ্চারাইজিং ব্যাপারটা থাকে না। পিএইচ ফ্যাক্টরে আমাদের স্কিনে যতটা ময়শ্চারাইজার প্রয়োজন হয় ততটা কিন্তু ময়শ্চারাইজার সেরামে থাকে না। তাই জন্যে আমাদের যাদের ড্রাই স্কিন, ডিহাইড্রেট হয়ে গেছে, ম্যাচিউর স্কিনে সেরাম লাগাবার আগে এক বিন্দু ময়শ্চারাইজার মাখিয়ে নিলে মুখে বা যে জায়গাটা আমরা সেরামটা লাগাচ্ছি সেইখানটা আমাদের ময়শ্চারাইজিং ব্যালেন্সটা লক হলো, তার উপরে সেরামটা গিয়ে পেনিট্রেট করে স্কিনের ভেতরে স্কিনকে আরও বেশি হেলদি অ্যান্ড গ্লোয়িং করছে। গ্লাস ফিনিশ স্কিন তাদেরই হবে যাদের হেরিডিটারি ওয়াইজ আর যাদের লিভারের কন্ডিশন খুব ভালো। একটা বারবার মাথায় রাখবেন যে আপনি যদি সুগার, প্রেশার বা কিডনির বা আদার্স লিভারের, ফ্যাটি লিভারের পেশেন্ট হন তাহলে কিন্তু আপনার স্কিন গ্লাস ফিনিশ হওয়াটা খুব মুশকিল। ইভেন আপনার ডায়েটের উপর ডিপেন্ড করছে। আপনি যদি খুব বেশি মাছ, মাংস, ডিম মানে ননভেজের দিকে ঝোঁকেন এবং জলের পরিমাণ কম খান তাহলে কিন্তু আপনাদের স্কিন কিছুতেই গ্লাস ফিনিশ হবে না। এটা একটা জিনিস মাথায় রাখবেন। স্কিনটাকে ঠিক রাখতে গেলে আমাদের স্টমাকটাকে, আমাদের কিডনিটাকে, আমাদের ইভেন আমাদের যাদের কনস্টিপেশন আছে, আমাদের ইউরিন প্রবলেম আছে, হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে পিসিওডি আছে বা আর একটু অন্য কোনো প্রবলেম আছে শারীরিকভাবে, তাদের ক্ষেত্রে বারবার বলে রাখি যে গ্লাস ফিনিশ স্কিন তারা পেতে পারেন, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। এবং গ্লাস ফিনিশ স্কিনের জন্য অ্যাজ বিউটি থেরাপিস্ট আমি আপনাদের রেকমেন্ড করবো যে সকালবেলা উঠে 1 ঘন্টা করে যোগা করুন। মানে গ্লাস স্কিনের জন্য আমাদেরকে মেইনলি ইন্টারনালি খুব ভালো হতে হবে, স্ট্রং হতে হবে ইন্টারনালি। শুধু যে বাইরে একটা গ্লাস স্কিন পাবো সেটা ইন্টারনালি যদি আমাদের কোনো প্রবলেমস থাকে, রোগ থাকে, তাহলে সেটা অ্যাচিভ করাটা একটু টাফ হয়ে যায়। আর আরেকটা এই যে তুমি লক্ষ্য করে দেখবে ফ্রেশার্স মানে আমরা যাদেরকে বলি মানে একদম টিনেজ থেকে মোটামুটি 21, 22, 23 অবধি ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরই কিন্তু গ্লাস ফিনিশ থাকে। যে তোমারই তো স্কিনটা কি সুন্দর গ্লাসের মতন চকচক করছে বেশ। হ্যাঁ, এই যে একটা এজ আছে না, সেই এজ অবধি কিন্তু ন্যাচারালি থাকে। এবারে ওই এজ থেকেই ঠিক ট্রিটমেন্টটা যদি শুরু করে, মেনটেনেন্সটা শুরু করে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে ওই গ্লাস ফিনিশ ব্যাপারটা থাকবে। আরেকটা জিনিস বলি যে আমরা স্কিন কেয়ারের মধ্যে শুধু ভাবি যে মুখের স্কিনটুকুনি, হ্যাঁ, আমরা কিন্তু বডি আদার্স পার্ট না অতটা কনসার্ন নয়। আমার হয়তো নেকটাতে একটা ডার্ক প্যাচ পড়ে গেছে, এলবো গুলো আমার ডার্ক হয়ে গেছে, নিটা ডার্ক হয়ে গেছে, হাতগুলো চামড়া কুচকে যাচ্ছে বা নেলস গুলো ওয়েল মেইনটেইন নয়, কিন্তু আমরা শুধু মুখটাতে ক্রিম লাগাচ্ছি, মেইনটেইন করছি। হ্যাঁ, মুখটাতে ক্রিম লাগাচ্ছি এবং মুখটাতে সবথেকে দামি ক্রিম আর পায়ের জন্য সবথেকে কম দামি ক্রিম। পাও দি তো আই থিংক ম্যাক্সিমাম মানুষ যায়ই না। এটা তো আবার বলছি যে আমার রূপসী এক্সপ্রেসে আসা এই জন্যই যে জায়গাতে আমি রূপসী এক্সপ্রেসকে রেখে গেছিলাম সমাজকে, সোসাইটিকে একটা অনেক কিছু দিয়ে, সেখান থেকে আবার এখন আমাকে পিক আপ করতে হবে আর একটু বেশি অ্যাডভান্স বানানোর জন্য। রাত্রে পায়ের যত্ন বেশি দরকার মুখের যত্ন থেকে। আমার মনে হয় সারাদিন এটাও একটা অন্যভাবে চিন্তা ভাবনা করবেন যে আপনারা হয়তো ভাববেন যে এই মাত্র বললো রাতে স্কিন কেয়ার করতে, আবার এখন বলছে একদম না রাতে স্কিন কেয়ার করতে হবে না। না, রাতে স্কিন কেয়ার করতে হবে, কিন্তু বেসিক্যালি যদি একটা সেরাম, একটা টোনার, একটা অ্যান্টি এজিং কিছু আমরা লাগিয়ে নিলাম প্রপারলি, আর বিশেষ কিছু করার দরকার নেই। এবার স্কিনকে ন্যাচারাল ছেড়ে দিই, স্কিন ঘুমোক। আমরা যখন ঘুমাবো স্কিনও নিজ মানে আমাদের সাথে সাথে স্কিন ঘুমিয়ে পড়ে, কিন্তু কি হয় যদি ওভারল্যাপিং কিছু থাকে তখন স্কিনের একটু প্রবলেম হয়। তাই জন্য আমরা বলবো স্কিনকে রাতেবেলা যতটা পারবেন ভালো প্রোডাক্ট লাগিয়ে, একটু ঘুমোতে যাওয়ার বেশি আগে লাগিয়ে, অ্যাবজর্ব হয়ে গেলে একদম লাগিয়ে শুতে গেলে তো সেটা বিছানাতেও লেগে যায়, আবার আমাদের স্কিনের অ্যাবজর্বও হয় না। তাই জন্য একটু আগে লাগিয়ে নিতে হবে। পায়ের ক্ষেত্রে বলি, যদি রাত্রেবেলা আপনারা প্রত্যেকে ভালো করে পা ধুয়ে পায়ের তলায় একটা ময়শ্চারাইজার লাগান। দেখুন আগেকার দিনে একটা কথা, মানে এটা মানে টর্চারই ছিল আগেকার দিনে, যে বাড়ির বউয়েরা বড়জনদের শুতে যাওয়ার আগে পায়ে তেল লাগিয়ে দেবে। এটা দুটো কারণ। আর আমরা দেখেছি যে আমাদের ঠাকুমা দিদিমারা বেশ চকচকে, কারণ কি তারা ওই রাতের বেলায় অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিত। কিন্তু এই যুগে তো আর সেটা হবে না যে বাড়ির বউ বা বাড়ির ছোটরা বড়দের পায়ে তেল লাগাবে। এখন তো মানুষ লাইফেই এমনি কাউকে মেনটেন করে না, তো এই ব্যাপারটা তো অনেক শাস্তিকর বা এটা বলা উচিত না। তাই জন্য যদি আমরা নিজেরা নিজেদের পায়ে তেল লাগাই তাহলে নিজেদের সেলফ রেসপেক্ট বাড়বে, সোসাইটিকে অনেকটা দাসত্ব থেকে মুক্ত করা যাবে এবং নিজের বিউটিটা
এনহ্যান্স করা যাবে। রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে ভালো করে পা ধুয়ে পাটা মুছে আমরা যদি একটু অয়েলি কোনো জিনিস, যারা তেল লাগাতে চাইছেন না, ফুট ক্রিম লাগান ভালো, বা ময়শ্চারাইজার লাগান, লাগিয়ে যদি আমরা একদম নি পর্যন্ত নিজে নিজে একটু সেলফ ম্যাসাজ করি, আমাদের কিন্তু ঘুমটাও ভালো আসবে এবং আমাদের পায়ের ত্বকটাও ভালো থাকবে। ইভেন আমি বলি পুরো শরীরের ত্বক যত ভালো থাকবে, ত্বকের যত্ন কেন করতে বলছি, ত্বক আমাদের একটা না স্কিন অ্যান্ড স্ক্রিন দুটোই। এই যে আমাদের যদি আজকে ত্বকটা না থাকতো, তাহলে আমাদেরকে বলো তো হাড্ডি পসলি সব দেখা যেত, একটা কিরকম ব্যাপারটা। তো ত্বকই কিন্তু আসল মানুষকে শেপ দিয়েছে, ত্বকই কিন্তু আমাদের মেন। এই ত্বক নিয়ে ত্বকের যত্ন করুন, এটা খুব ইম্পর্টেন্ট কথাটা। এইটার কারণ হচ্ছে যে আপনি যত আপনার নিজের ত্বককে হেলদি রাখবেন, এবং যারা দেখতে খুব ত্বক, যাদের স্কিন ভালো, দেখবেন তাদের অনেক শরীরে বিমারিও কম, অনেক রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে ত্বকে। ত্বক কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। সামান্য সামান্য মানে বাইরের যেগুলো বলছি যে আমরা সেন্সিটিভ বলি নিজেদেরকে, আমরা কিন্তু কখনো অ্যালার্জেটিক বলি না। সেন্সিটিভিটিসটা তৈরি আমরা নিজেরা করি, কিন্তু অ্যালার্জিটা আমাদের শরীরের রক্তের মধ্যে থাকে একদম, এবং সেটা ছোটবেলাতে থাকে। এবং আমরা যেগুলো অ্যালার্জেটিক আমরা প্রত্যেকেই, কিন্তু আমরা কেউ কেউ হাইপার অ্যালার্জেটিক হয়ে যাই। কিভাবে? আমরা যেগুলো আমাদের করা উচিত না সেগুলো করতে থাকি, করতে করতে শরীরের মধ্যে অ্যালার্জিটাকে বাড়িয়ে ফেলি। তারপরে আমরা কিন্তু সবাই দেখবে বলে আমি খুব সেন্সিটিভ। সেন্সিটিভিটিসটা কখন আসবে? সেন্সিটিভিটিসটাকে আমরা নিজেরা তৈরি করি। অ্যালার্জি জিনিসটা কি ফ্রম বাই বার্থ বাই হেরিডিটারি, এইগুলো জেনেটিক্যাল ব্যাপার থেকেই থাকে। তো এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কিছু লাগালে আমার যখন জ্বালা করছে, চুলকাচ্ছে, মানে আমার স্কিন সেন্সিটিভ নয়, আমি অ্যালার্জেটিক। বুঝতে পারছো? কিন্তু আমরা এটা পুরোপুরি ভুল বলি। আমি সেন্সিটিভ, আমি কিছু লাগাতেই পারি না। সেন্সিটিভিটিসটা তো নিজের সেন্স থেকে আসছে। অ্যালার্জেটিক হওয়ার পরে যখন আপনি কিছু প্রয়োগ করছেন, তখন যখন জ্বলছে, সেটাকে আপনি সেন্সিটিভিটিস বলছেন। কিন্তু আপনি কিন্তু সেন্সিটিভ স্কিন নিয়ে জন্মাননি, আপনি কিন্তু অ্যালার্জেটিক স্কিন নিয়ে জন্মেছেন, বা অ্যালার্জিটা আপনার ভেতরে আছে। এই ডিফারেন্সগুলো একটু মানুষকে বুঝতে হবে, বা এগুলো বুঝে যদি তারা তাদের মতন ঠিক প্রোডাক্ট ইউজ করে, খাওয়া দাওয়া করে, তাহলে জীবন অনেকটা বেশি হেলদি অ্যান্ড সুন্দর থাকা যাবে। এখানে তোমাকে একটা কথা বলে রাখি যে আজকাল আমরা রিভিউ দেখে সব প্রোডাক্ট কিনে নিই, আমরা কিন্তু এক্সপার্টের ধার ধারছি না। তাহলে কি আগামী দিনে এরকম হতে পারে যে আমার মাথা ব্যথা করছে, বা এটা হয়তো চলেও কিছুটা হচ্ছেও, যে নিজের ডাক্তারি আমরা নিজেরাই করি, মাথা ব্যথা করছে এটা খেয়ে নিই, গা ব্যথা করছে ওটা খেয়ে নিই, এবং অনেকেই আমি দেখেছি খুব ভালো প্রেসক্রাইব করেন, এই তোর পেটে ব্যথা করছে এটা খেয়ে নে। কিন্তু আমি বলবো এইভাবে এটা একটু বন্ধ করে যাদের যেটা ডিপার্টমেন্ট, ডক্টরদের কাছে যান, মানে সাজেশনস নিন। ছোটখাটো ব্যাপারেও একজন ফ্যামিলি ফিজিশিয়ানের সাথে কথা বলে তারপরে, যেরকম তুমি তোমার মানে উদাহরণটা ধরেই যদি আমি বলি কি পেটে ব্যথাটাই যদি আমি ধরি, পেটে ব্যথা তো অনেক কারণে হতে পারে। হ্যাঁ, এবার আমি একটা সামান্য পেটে ব্যথার ওষুধ হয়তো দিয়ে তার পেটে ব্যথাটা বন্ধ করতে পারি, কিন্তু আসল কারণটা আমি বন্ধ করতে পারবো না। তো ঠিক সেরকম আমি যেমন বলছি, যাদের স্কিনের ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে তারা আমাদের কাছে আসুন, ডার্মাটোলজিস্টের কাছে যান। ডার্মাটোলজিস্টরা কি বলছে দেখুন, আমরা তো কসমেটোলজিস্ট, আমরা কসমেটিকটা প্রেফার করব। আমরা বলবো যে এই ধরনের সাজগোজ, এই ধরনের। ডার্মাটোলজিস্টদের অনেক সময় অনেক কিছু আপত্তি করেন, এটা করো না ওটা করো না, ঠিক আছে। এবার কেউ যদি হাইপার অ্যালার্জেটিক হয়, তাকে ডার্মাটোলজিস্ট যেটা বলছে তার কথাটাই মেনে চলা উচিত। আর যখন আপনি আমার কাছে আসছেন, আমি যদি কিছু আপনাকে টিপস দিচ্ছি বা প্রোডাক্ট দিচ্ছি, সেটা যদি আপনার ভালো লাগছে, আপনার স্কিন ফ্রেন্ডলি হচ্ছে, আপনার স্কিন অ্যাকসেপ্ট করছে, তাহলে আপনি আমার কথাটাও শুনুন, কোনো অসুবিধা হবে না এটাতে। কিন্তু আপনারা আমাদের কাছে আসুন, এসে আগে দেখান, দেখিয়ে কথা বলুন, বলে নেওয়ার পরে আপনারা ব্যাপারটাকে কিভাবে লাইফস্টাইলটা চালাবেন স্কিনের গ্লাস স্কিন পাওয়ার জন্য বা ভালো স্কিন পাওয়ার জন্য, সেটা নিয়ে। এইটা একটা আমি তোমার থেকে জানতে পারি, জল খাওয়াটা স্কিনের জন্য কতটা ইম্পর্টেন্ট? জল আর ফল দুটোই খুব ইম্পর্টেন্ট, শুধু জল না। মানে আমাদের ইঁদুর দৌড়ের জীবনে জল খাওয়ার এক সময় আমরা সময় পাচ্ছি না, মানে এত রাশ, সবাই ব্যস্ত, সব সময় ব্যস্ত। না, এরপরে এখানেও আরেকটা তোমাদেরকে আমি না লাইফ স্কিল
মানে ইয়ে করি, মানুষের জীবনটাকে আমি যেমন রূপচর্চার বিষয়টাও সাজাই, রূপচর্চাও করি, মেকআপও করি, বিউটি থেরাপিস্টের কাজ করি, আমি সেরকম চাই মানুষের জীবনটাকেও আমি সাজিয়ে দিতে পারি যেন। হ্যাঁ, জীবনটা সাজানো মানে হচ্ছে লাইফ স্কিলটাকে সাজানো। তুমি দেখো এখন অনেক কিছু না ব্যবস্থা আছে কিন্তু আমরা নিই না। সবসময় গ্লাসে করে জল খেতে হবে এরকমও নয়। আমার একটা পার্সোনাল বটল যদি আমি ক্যারি করি, একটা কপার বটল যদি ক্যারি করি, বা একটা নর্মাল গ্লাস বটল যদি আমি ক্যারি করি, প্লাস্টিকের বোতল আমি বলবো না, আর প্লাস্টিকের বোতল হলেও সেই বোতলগুলো কিনবেন যেগুলো 3 মাস অবধি ভালো থাকে। সব থেকে আমার কাছে খুব একটা আপত্তিজনক জিনিস, আমরা একটা ক্লাস অফ পিপল হয়তো করে না, কিন্তু বেশ কিছু মানুষকে আমি দেখি কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ফেলে না, কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে জল ভরে রাখছে। বা আমি বাইরে থেকে বিসলেরি বা একটা অন্য কোনো জলের বোতল কিনে জল খেয়েছি, সেটাতে আমি দীর্ঘদিন ধরে জল ভরে রাখছি। আর আমাদের সাধারণদের বাড়িতে আমি দেখেছি যে মানে 2 বছর 3 বছরও প্লাস্টিকের বটল ইউজ করছে। কিন্তু না, প্লাস্টিকের বটল যখন আপনারা ব্যবহার করবেন তখন দেখে নেবেন এর স্থায়িত্ব কতদিন, তা নাহলে প্লাস্টিকের লেয়ারগুলো ছাড়তে শুরু করে এবং আমরা জানিও না আমরা কি কেমিক্যালটা জলের সাথে খাচ্ছি। সব থেকে ভালো কাঁচের বটল অথবা কাপের বটল। তো এই ধরনের দুটো বটল যদি আমরা ক্যারি করি এবং আমি হাঁটতে চলতে ফিরতে মুখ লাগিয়ে টুক করে একটু খেলাম আবার রেখে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই যে ইঁদুর দৌড়ের জীবনও আমরা জলটা প্রয়োজন মতন সময় মতন পাবো। কে কখন আমাকে গ্লাসে করে দেবে, আমি বসবো, আমি কাঁচের গ্লাসেই জল খাবো, এরকম চিন্তা ভাবনা যদি থাকে সেটা আপনি আপনার বাড়ির চারিপাশে সেরকম একটা সারাউন্ডিং পরিবেশ করতে পারেন। আপনি আমার বাড়িতে লোকজন আছে, আমি যেমন আমি নিজে বলছি যে আমাকে একটু জলটা দিলে আমার খেতে খুব ভালো লাগে, তা আমি কি করি কাউকে না কাউকে বলি একটু জলটা নিয়ে দেন, একটু জলটা নিয়ে দেন, একটু জলটা নিয়ে দেন, এভাবে। কিন্তু আমি যখন বাইরে বেরোই তখন আমাকে ওই বটল ক্যারি করতে হয়, মানে আমার প্রচুর জল খাওয়া অভ্যাস, তাই জন্য। তো যারা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছেন কোনো অসুবিধা, কারণ আমাদের জীবনটাই এমনি হয়ে গেছে যে আমাদের দৌড়তে হবে, না দৌড়ালে আমরা পিছিয়ে পড়বো। তাই আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদের সাথে আমাদের জল, আমাদের সমস্ত কিছু ক্যারি করতে হবে। জল খাওয়াটা প্রচণ্ড প্রয়োজন, আর ফল খাওয়াটাও প্রয়োজন। যেমন আমি বলছি যে ধরে নাও যে কোনো সময়, মানে আমি ইভিনিংয়ের পরে বলবো না, কারণ ইভিনিংয়ের পরে আমরা ফলটা খেলে আমাদের অনেক সময় অনেক রকম প্রবলেমস হতে থাকে। তাই আমরা ফলটা আমরা ডে টাইমেই খাওয়ার জন্য আমি একদম বলবো যে সকালবেলা একটা ভরা পেটে ব্রেকফাস্ট করার পর সারাটা দিন ইভিনিংয়ের পর্যন্ত আমরা ফল খেয়েই থাকতে পারি। একটা আপেল খেলাম, একটা পেয়ারা খেলাম, একটা এরকম করলাম, এভাবে কিন্তু আমরা চলতে পারি। হ্যাঁ, এভাবে চললে আমাদের মোটামুটি ব্যালেন্স ডায়েটও হবে, প্লাস আমাদের গ্লাস স্কিনটাও পাওয়া যাবে। আচ্ছা, সেক্ষেত্রে জল আর ফলটাকে আমাদের ডায়েটের মধ্যে মাস্ট ইনক্লুড রাখতেই হবে, যেন প্রপারলি আমরা জল খাচ্ছি, ফল খাচ্ছি, তবে গিয়ে আমরা একটা স্কিন পাবো। আমরা তো আমাদের অনুষ্ঠানে একদম শেষ মুহূর্তে চলেও এসেছি, আর হাতে বেশি সময় নেই। তো আজকে আমি যেটুকু জানতে পারলাম আজকে আমাদের অনুষ্ঠান থেকে এইটুকু হলো কি যে প্রচুর একটা ইনফরমেটিভ, মানুষকে অ্যাওয়্যার করা হলো কি করবেন কি করবেন না, একটা ইনফরমেশনে লোডেড একটা এপিসোড বলা যেতে পারে আজকের এপিসোডটাকে। তো সেক্ষেত্রে তোমার আর কি বলার আছে দর্শকদের? আমার দর্শকদেরকে বলার আছে যে নেক্সট দিন সানস্ক্রিন নিয়ে আরো ভীষণ ভালো কতগুলো এখন মনে পড়ছে, মানে আমরা তো এটা সরাসরি অনুষ্ঠানটা করছি, তাই সানস্ক্রিন, বিবি ক্রিম, সিসি ক্রিম এর ডিফারেন্সিয়েটগুলো আমি ঠিকভাবে আরো আপনাদেরকে বলে বোঝাতে পারবো। এটা গেল। আর তাছাড়া আমি দর্শকদেরকে বলবো যে যারা দেখছেন তারা জানাবেন আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, কিরকম লাগছে। আর এই যে পুজোর 5 দিন যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, যে পুজোর 5 দিন কি কি স্কিন কেয়ার করবো আর মেকআপ কখন কিরকম করব, সেটা আমি খুব শর্টে বলে দিচ্ছি। মানে একটা দিন যেরকম হবে 5টা দিন সেরকমই হবে। বেসিক মেকআপে আমি প্রথমেই বলবো যে ওই যে স্কিনে প্রথমে ক্লেন্সিং, টোনিং, তারপরে সানস্ক্রিন। যাদের ড্রাই স্কিন তারা ময়শ্চারাইজার উইথ সানস্ক্রিন, যাদের অয়েলি স্কিন তারা শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। করার পরে আমরা একটা ফিক্সিং স্প্রে দেব বা পি প্রাইম স্প্রে দেব। পি প্রাইম আমরা কিন্তু এখানে দিনের বেলায় মেকআপের জন্য কোনো অয়েল বেস প্রোডাক্ট ইউজ করব না বা গ্লো অয়েল ইউজ করব না, আমরা চটপট একটা পি প্রাইম ইউজ করে নেব, যেটা প্রথমে মেকআপে স্প্রে করে নিই, সেটাকে ড্যাব করে নেব স্কিনে। ড্যাব করেই আমরা চলে যাব আমাদের ফাউন্ডেশন। আমাদের স্কিনে যেটা সব থেকে ডার্ক টোন থাকবে সেই ফাউন্ডেশনটা নেব। আমরা লাইটার টোনটা কোথায় ব্যবহার করবো সেটা বলছি। আমি আমার নর্মাল স্কিনের ফাউন্ডেশনটা লাগালাম, এরপর আমার মনে হচ্ছে একটু ব্রাইট হওয়া দরকার, আমি একটু ফর্সা দেখলে আমাকে ভালো হতো। আমি মাত্র 5 পয়েন্টে ওর থেকে 2 কোট লাইট ফাউন্ডেশন নেব। একটা আমার স্কিনের কালার নেব, আমি যতটা ডার্ক ততটাই ডার্ক নেব, কোনো ফেয়ার ফাউন্ডেশন প্রথমে নেব না। প্রথমে আমি পুরো ফেসের মধ্যে আমার নর্মাল স্কিন টোনটা লাগিয়ে নেব, তারপরে আমি একটা লাইটার টোন দিয়ে 5 পয়েন্টে লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব।
ভালো করে ব্লেন্ড করে একটা কম্প্যাক্ট পাউডার লাগাবো, তাহলে আমার ব্রাইটার টোনও হলো, আমার স্কিনের নর্মাল টোনও থাকলো, আমার অটোমেটিকলি কন্ট্রোল হয়ে যাবে, এখানটা ব্রাইট হয়ে গেল, নাক শার্প হয়ে গেল, গাল বসে গেল। একটাই মেকআপ টিপস, 5 দিন ফলো হবে। কালার কসমেটিক্সটা আপনারা নিজেদের মতন ব্যবহার করবেন। দিনের বেলায় শিমার ব্যবহার করবেন, গ্লিটার নয়, আর নর্মাল প্যাস্টেল শেড ব্যবহার করবেন। আর রাতের বেলায় যা খুশি, রাত হচ্ছে রাত, মানে মেকআপের জন্য রাত কি রানী, রাত রঙিন, যা খুশি মেকআপ করতে পারেন, গ্লসি মেকআপ করতে পারেন, ক্রিম মেকআপ করতে পারেন, গ্লিটার ইউজ করতে পারেন। মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে ছেলেরাও জেল মাস্কারা ইউজ করবে, লাইট ক্রিম বেজ কালারের আইশ্যাডো ইউজ করবে, বেজ লিপ গ্লস ইউজ করবে। কন্ট্রোলিং তো করতেই হবে, এত বড় বড় মুখ যখন, সেগুলো একটু সুন্দর করে ক্রিম কন্ট্রোল করতে পারা যায় রাতের জন্য, খুব ভালো। ক্রিম কন্ট্রোল করলে বোঝা যায় না অতটা, পাউডার কন্ট্রোল তো আরও ভালো, কিন্তু ক্রিম কন্ট্রোল করলে অনেক লং লাস্টিং হয়, পাউডার কন্ট্রোল করলে তাড়াতাড়ি চলে যায়। ক্রিম আর পাউডার দুটো একসাথে করলে আরও ভালো হয়। আচ্ছা, সেটা আরো ভালো হয়। আরো বিস্তারিত আলোচনা, আরো অনেক 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 টিপস, অনেক অ্যাওয়ারনেস টিপস, অনেক নিজেদেরকে সুন্দর রাখার জন্য টিপস নিয়ে আবার পরের এপিসোড নিয়ে আগামী রবিবার দুপুর 2টায় রূপসী এক্সপ্রেস নিয়ে আমরা আবার আসবো। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।